নোটস গুলো আছে তোমাদের কাছে? হ্যালো স্টুডেন্টস, কথা বলো। জি স্যার। নোটস গুলো আছে তো তোমাদের কাছে, তাই না? জি স্যার। হ্যাঁ, থাকলে সেগুলো খুলে বসো। আর আমি বারবার বলেছি, শুধু শুনলে হবে না, শুধু বুঝলে হবে না, এসব পড়ে মুখস্থ করতে হবে এবং পরীক্ষার খাতায় লিখতে হবে, ঠিক আছে? আর ক্লাস শুরুর পরে তোমরা কেউ চলে যাবে না, অনেকে চলে যাও, এটা বারবার টিচাররা বলছেন যে জাস্ট অন করে দিয়ে চলে যাও। এরকম করলে কিন্তু ক্লাসগুলোর বা অ্যাটেন্ডেন্স গুলোর কোনো মানে হয় না, ঠিক আছে? সবাই থাকবে, সবাই শুনবে, যদি আগে বুঝে থাকো তারপরও আবার শুনবে। সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। কালকে পড়েছো তোমরা? আমি ক্লাস শেষ করার পরে যা পড়িয়েছিলাম তুমি পড়েছো স্টুডেন্টরা? ইয়েস। বুঝতে কোনো অসুবিধা ছিল? কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। এখন থেকে তাহলে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, আমি রোল নাম্বার ধরে ধরে প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি বুঝে থাকো তাহলে সেগুলো আনসার করতে পারবে। তোমরা মনে রাখবে, বায়োকেমিস্ট্রি কিন্তু অন্য সাবজেক্টের মতো না। বায়োকেমিস্ট্রিতে খুব খুব বেশি সহজে অনেক নাম্বার তোলা যায়, এবং বায়োকেমিস্ট্রি একটা বোঝার বিষয়, ইন্টারেস্টিং, ম্যাথস এর মতো। তুমি যদি ভালো করে বুঝো এবং টু দা পয়েন্ট লিখো তাহলে বেশ নাম্বার পাওয়া যায়। যেমন ধরো ব্লাড পিকচার অফ মেটাবলিক অ্যাসিডোসিস আসলো, সেখানে কিন্তু নাম্বার কাটার সুযোগ খুবই কম। সেখানে পিএইচ লিখলে, সেখানে বাইকার্বনেট কনসেন্ট্রেশন দেখালে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড দেখালে, সেখানে অ্যানায়ন গ্যাপ দেখালে, ঠিক আছে? এই জিনিসগুলো যদি সব ঠিক মতো লিখে দাও তাহলে ফুল মার্কস, অলমোস্ট ফুল মার্কস। তারপর ধরো একটা কোয়েশ্চেন বড় কিন্তু তার আনসারটা হচ্ছে এক লাইনে। যেমন একটা ব্লাড পিকচার দেয়া হলো, তোমাকে বলা হবে যে হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তো তখন তুমি লিখে দিলে রেসপিরেটরি অ্যালকালোসিস আনকম্পেনসেটেড অথবা আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস। এটাতে কিন্তু ফুল মার্কস। এটা যদি 3 থাকলে 3, এখানে নাম্বার কাটার সুযোগ নেই। সুতরাং কেয়ারফুল থাকবা কোয়েশ্চেন চুজের ব্যাপারে। যখন কোয়েশ্চেন চুজ করবা, তোমাদের 8টা কোয়েশ্চেন থাকে, 7টা কোয়েশ্চেন প্রতি গ্রুপে, 7টা কোয়েশ্চেন আনসার করতে হয়। তখন এমন কোয়েশ্চেনটা বেছে নিবে যেটা তুমি পারো এবং যেটাতে ভালো মার্কস ক্যারি করে, যেটা প্রশ্ন বড় হতে পারে কিন্তু আনসারটা ছোট। এখানে এসব না করে তুমি যদি লিখতে থাকো মেটাবলিক অ্যাসিডোসিস কি জিনিস, ডেফিনিশন দিতে থাকো, কজ দিতে থাকো, এগুলোর কোনো মানে নেই। কারণ কোয়েশ্চেন সবসময় স্পেসিফিক হবে। আর একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন ধরো বলা হলো হোয়াট আর দ্য স্টেপস অফ ট্রান্সলেশন, এটা কিন্তু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। এটা যদি তুমি খুব ভালো ইলাস্ট্রেশন দাও, সুন্দর করে ইলাস্ট্রেশন দাও, তাহলে যেটা হবে তুমি একটা ভালো মার্কস পাবে, হয়তো তুমি 4 পাবে, ঠিক আছে? হয়তো 4.5ও পেতে পারো খুব ভালো আনসার করলে। কিন্তু সমস্যাটা হচ্ছে সেটা টাইম কনজিউমিং, তোমার অনেক সময় লাগবে ছবি টবি আঁকতে এবং সেগুলোকে প্রপারলি লেভেল করতে, এবং কিছু কথা তো, 2-4টে কথা তো লিখতে হবে যেটা ছবিটাকে এক্সপ্লেইন করবে। একদম কিছুই লিখলা না বেয়ার বোন, সেভাবে তো হয় না। তো সব সময় চুজ করার সময় কোয়েশ্চেন কোনটা আনসার করবে সেটা বেছে নিতে হবে। তোমরা শুনতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা, তো আমি গতকাল বাফারের কথা বলেছি, 3টা বাফার, একটা হচ্ছে বাইকার্বনেট বাফার, একটা হচ্ছে ফসফেট বাফার, একটা হচ্ছে অ্যামোনিয়া বাফার। 3টা বাফারই কিডনিতে কাজ করে, এবং বাইকার্বনেট বাফার শুধু কিডনিতে না অন্যখানেও কাজ করে, ফসফেট শুধু কিডনিতে না অন্যখানেও কাজ করে। তবে ইউনিয়া এমন একটা ইউনিক বাফার, অ্যামোনিয়া এমন একটা ইউনিক বাফার যেটা প্রিন্সিপালি
অন্যখানে যে কাজ করে না তা না, প্রিন্সিপালি, তবে কিডনিতেই বেশি কাজ করে, কিডনিতেই এটা রোলটা সিগনিফিক্যান্ট। অন্য বাফারিং এর ক্ষেত্রে অ্যামোনিয়া বাফারের কথা তেমন ভাবে আসে না, কিন্তু যখন বলা হয় কিডনি বাফার সিস্টেম তখন অ্যামোনিয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো এই ফিগারটা কিভাবে তোমরা আঁকবে আমি বলে দিয়েছি, 3টা সেগমেন্টে ভাগ করা। একটা হচ্ছে রেনাল টিবিউলার লুমেন, একটা হচ্ছে লুমেন, আর একটা হচ্ছে টিবিউলার সেল, এর পাশে হচ্ছে পেরিটিবিউলার ক্যাপিলারিস যেখানে ব্লাড থাকে। এরপর কার্বন ডাইঅক্সাইড ওয়াটার রিয়েকশন করে কার্বনিক অ্যাসিড থেকে বাইকার্বনেট আর হাইড্রোজেন আয়নকে বের করে দেয়া, বাইকার্বনেটকে ঢুকানো, একই সাথে সোডিয়ামকে ঢুকানো, এইটা হচ্ছে কমন পোর্শন। এরপরে ফসফেট হলে ফসফেট অ্যাড করে দিবে, অ্যামোনিয়া হলে অ্যামোনিয়া অ্যাড করে দিবে, আর যদি বাইকার্বনেট হয় তাহলে বাইকার্বনেট অ্যাড করে দিবে। এটা হচ্ছে আকার একদম সহজ পদ্ধতি। তো আমরা আজকে ব্যালেন্সের কথায় আসবো। ব্যালেন্সের কথায় আসার আগে এখানে কিছু জিনিস আছে, যেমন পিএইচ, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, এটা কিলো প্যাসকেলে দেয়া হয়েছে। কিলো প্যাসকেলে যদি আমরা না করি তাহলে আমরা ধরতে পারি এটা অলমোস্ট 90 to 110 মিলিমিটার অফ মার্কারি। কিলো প্যাসকেল অথবা মিলিমিটার অফ মার্কারি স্কেল, তোমাদের যেটা সুবিধা হয় সেটা, তবে মিলিমিটার অফ মার্কারি স্কেলটা বেশি চলে। এটা একটা ব্রিটিশ বই থেকে নেয়া, তার জন্য এখানে কিলো প্যাসকেল ওনারা ইউজ করেছেন। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড তোমরা জানো 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি। এই যে এখানে এটা কিন্তু খুব মিলে, সুন্দর করে মিলে, পিএইচ এর সাথে খুব সুন্দর করে মিলে। পিএইচ এ যেমন দেখো 0.35 থেকে 0.45, এটার সাথে আবার কার্বন ডাইঅক্সাইডের জিনিসটা মিলে যায় 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি। আমি এভাবে মনে রাখি। আচ্ছা, বাইকার্বনেট দেখো 22 থেকে 26, কোথাও কোথাও বলবে 22 থেকে 28, 22 to 28। তারপর অ্যানায়ন গ্যাপ এখানে 5 থেকে 11 বলা হয়েছে। এটা ভ্যারি করে তুমি অ্যানায়ন গ্যাপ ক্যালকুলেশনের বেলায় কি ইউজ করছো, কোন ফর্মুলাটা ইউজ করছো, ঠিক আছে, তার উপর এটা ডিপেন্ড করে। তো এটা 5 থেকে 11 দেওয়া হয়েছে, কেউ 8 থেকে 16 বলে। তো তোমরা যেটা স্পেসিফিক যেটা ইউজ করবে সবসময় ওটা ইউজ করবে। বেস অ্যাক্সেস অথবা বেস ডেফিসিট। আচ্ছা, বেস অ্যাক্সেস আমি তখনই বলি যখন বেস, এখানে বেস বলতে আমরা সাধারণত বুঝি বাইকার্বনেট আয়ন। বাইকার্বনেট আয়নটা কি কনজুগেট বেস, তাই না? বাইকার্বনেটটা হচ্ছে কনজুগেট বেস অফ কার্বনিক অ্যাসিড। প্রত্যেক অ্যাসিডের একটা কনজুগেট অ্যাসিড আছে, প্রত্যেক অ্যাসিডের আবার একটা কনজুগেট বেস আছে। বাইকার্বনেট এর সাথে যখন হাইড্রোজেন আয়ন যুক্ত হয় তখন সেটা হয়ে যায় অ্যাসিড, সেটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। আর যখন হাইড্রোজেন আয়ন সরে যায় তখন সেটা হয়ে যায় বেস, নাম হয় বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, তাহলে পরস্পরের পরিপূরক। এখন এই যে বেস বলতে তাহলে আমরা সহজভাবে এখানে কি বুঝছি, আমরা বুঝি যে বাইকার্বনেট আয়ন। এখন বাইকার্বনেট আয়নটা যদি বেড়ে যায় তাহলে আমরা বলবো বেস বেড়ে গেছে, অর্থাৎ বেস অ্যাক্সেস হয়েছে। ঠিক আছে, বাইকার্বনেট আয়ন যদি কমে যায় তাহলে আমরা বলবো বেস ডেফিসিট হয়েছে, বেস কমে গেছে। ঠিক আছে, বাইকার্বনেট কমে গেলে তাহলে আমরা কি বলবো, বেস ডেফিসিট। আচ্ছা, বেস ডেফিসিট না বলে আমি আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে নেগেটিভ বেস অ্যাক্সেস। একই কথা, পজিটিভ বেস অ্যাক্সেস মানে বেস আসলেই বেড়ে গেছে, আর নেগেটিভ বেস অ্যাক্সেস মানে হচ্ছে বেস কমে গেছে। ক্লিয়ার? অর্থাৎ বেস ডেফিসিট হয়েছে। এই কথাটা তোমরা বুঝেছো স্টুডেন্টরা? রেসপন্ড করো প্লিজ। স্যার একটু আরেকবার। আবার বলতে হবে? আচ্ছা, বেস অ্যাক্সেস মানে পজিটিভ বেস অ্যাক্সেস। পজিটিভ কথাটা আমি ব্র্যাকেটে রাখলাম আর কি, পজিটিভ কথাটা আমি বললাম না। বেস অ্যাক্সেস বলতে আমি কি বুঝি, তুমি যদি যখন একটা জিনিস অ্যাক্সেস হয়ে গেছে বুঝো তখন কি বুঝো, সেটা বেড়ে গেছে, তাই তো? তাহলে বেস অ্যাক্সেস মানে আমি যদি বুঝি তাহলে সেটা হচ্ছে বেস বেড়ে গেছে, অর্থাৎ বাইকার্বনেট বেড়ে গেছে, তখন আমি বলবো বেস অ্যাক্সেস।
এখন আমি যদি বলি বেস ডেফিসিট হয়েছে, তার মানে কি বাইকার্বনেট কমে গেছে। এইটুকু বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন বেস ডেফিসিটকে আমি বেস ডেফিসিট না বলে আরো একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে নেগেটিভ বেস অ্যাক্সেস। এখন বুঝেছো? জি স্যার। নেগেটিভ বেস অ্যাক্সেস মানে আসলে বেস অ্যাক্সেস না, বেস ডেফিসিট। এই জন্য সামনে নেগেটিভ কথাটা মেনশন করছি। এবার বুঝেছো নিশ্চয়? একটা কথাকে ভিন্নভাবে বলা, অর্থাৎ বেস ডেফিসিট কথাটাকে আমি একদম আনামি না, বেস ডেফিসিট কথাটা উচ্চারণ না করে, ডেফিসিট শব্দটাকে উচ্চারণ না করে আমি অ্যাক্সেস দিয়েই দুটোকে প্রকাশ করতে পারি। অ্যাক্সেস কথাটা দিয়ে আমি ডেফিসিটকেও প্রকাশ করতে পারি, অ্যাক্সেস কথাটা দিয়ে আমি অ্যাক্সেসকেও প্রকাশ করতে পারি। যখন ডেফিসিটকে আমি প্রকাশ করব তখন আমাকে নেগেটিভ বেস অ্যাক্সেস কথাটা বলতে হবে। ঠিক আছে? পজিটিভ বেস অ্যাক্সেস মানে আসলেই বেস অ্যাক্সেস হয়েছে, আর নেগেটিভ বেস অ্যাক্সেস মানে হচ্ছে বেস কমে গেছে, অর্থাৎ বেস ডেফিসিট হয়েছে। এখন বুঝেছো? জি স্যার। কথাটাকে ভিন্নভাবে বলা আর কি। আচ্ছা, তাহলে বেস অ্যাক্সেস বা বেস ডেফিসিট এই টার্মটাও আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে। এই টার্মটার আসল কথাটা হচ্ছে বাইকার্বনেট কি আসলে বেড়ে গেল না বাইকার্বনেট কমে গেল। বাইকার্বনেট যদি বেড়ে যায় সেটা সাধারণত আমরা আমরা সাসপেক্ট করব এটা মেটাবলিক অ্যালকালোসিস। বাইকার্বনেট যদি কমে যায় তাহলে আমরা সাসপেক্ট করব এটা মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে? তো এই জন্য অ্যাসিডোসিস হোক বা অ্যালকালোসিস হোক, সেগুলোকে ক্লাসিফাই করার জন্য আমরা অনেক প্যারামিটার ইউজ করি, অর্থাৎ পিএইচ, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড বাইকার্বনেট আয়নের কনসেন্ট্রেশন ছাড়াও আমরা অনেক কিছু ইউজ করি, যেমন অ্যানায়ন গ্যাপ, যেমন বেস অ্যাক্সেস। ঠিক আছে? এবং এর সাথে আমরা আরো একটা জিনিস দেখি, সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস যখন আমরা করি, আমরা অক্সিজেন স্যাচুরেশন কথাটা আমরা ব্যবহার করি। তোমরা শুনেছো না কোভিড পেশেন্টের বলা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন কত পার্সেন্ট আছে? শুনেছো তো? টেলিভিশনে শুনোনি? Yes, sir. হ্যাঁ, তো এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অক্সিজেন স্যাচুরেশন 95% and above, ইকুয়াল টু 95% and above, এটা হতে হবে। এটা হলে ভালো। যদি 95% এর নিচে নেমে যায় তাহলে আমরা বলবো অক্সিজেন স্যাচুরেশন কম। অক্সিজেন স্যাচুরেশন কথাটা আসলে অক্সিজেনের স্যাচুরেশন না, অক্সিজেন দিয়ে স্যাচুরেশন। কার স্যাচুরেশন? হিমোগ্লোবিনের স্যাচুরেশন। আসলে অক্সিজেন স্যাচুরেশন কথাটা কমপ্লিট না। অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে, কথাটাকে আমি যদি পুরোপুরি ভাবে বলি, স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন বাই অক্সিজেন। অক্সিজেন দিয়ে হিমোগ্লোবিন স্যাচুরেটেড হচ্ছে। হ্যাঁ, এই এই কথাটা হচ্ছে পুরো কথাটা। কিন্তু আমরা সবসময় অক্সিজেন স্যাচুরেশন বলি, অক্সিজেন স্যাচুরেশন বলি। আসলে অক্সিজেন নিজে নিজে স্যাচুরেটেড হচ্ছে না, অক্সিজেন আরেকজনকে স্যাচুরেটেড করছে। সে আরেকজনটা হচ্ছে হিমোগ্লোবিন। কথাটা বুঝেছো? Yes, sir. আমি তোমাদের ফিজিওলজি পড়াইনি, তারপরে ফিজিওলজির কথা এখানে টেনে আনলাম, কারণ জিনিসটা বুঝতে হবে তো। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে অ্যাসিড বেস প্যারামিটার। এখন আমরা দেখি হোয়াট আর দ্য সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার। তোমাদের জন্য কমপ্লেক্স অ্যাসিড বেস ডিসঅর্ডার আসলে আসবে না, আসবে না, এটা ধরে নাও। তোমাদের জন্য এই 4 ধরনেরই আসবে। একটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। এবং এটার যদি একটু ভেরিয়েশন হয় তাহলে কম্পেনসেটেড, আনকম্পেনসেটেড। কম্পেনসেটেড আসতে পারে অথবা আনকম্পেনসেটেড আসতে পারে। আনকম্পেনসেটেড কে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, পার্শিয়ালি মানে সরি, কম্পেনসেটেড কে আমরা দুভাগে ভাগ করতে পারি, পার্শিয়ালি কম্পেনসেটেড, আরেকটা হচ্ছে ফুলি কম্পেনসেটেড। ঠিক আছে? আরেকটা জিনিস আছে কারেকশন। যখন সবগুলো প্যারামিটার, সবগুলো বলতে আমি 3টা প্যারামিটারকে বোঝাচ্ছি, পিএইচ, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড বাইকার্বনেট আয়ন কনসেন্ট্রেশন,
তিনটা প্যারামিটারই যখন এক নর্মাল হয়ে যায়, উইদিন নর্মাল লিমিট চলে আসে, অ্যাবসলিউটলি নর্মাল, তখন আমি সেটাকে কম্পেনসেশন বলি না, সেটাকে আমি কারেকশন বলি। তাহলে আমি আবার বলছি, এরপর তোমরা আমাকে বলবে তোমরা বুঝেছো কিনা। প্রথম কথা হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডার। আমি যদি সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার ধরি তাহলে 4 ধরনের আছে: মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। আবার এটাকে আমি যদি ভাগ করি, কিভাবে ভাগ করতে পারি? কম্পেনসেটেড, আনকম্পেনসেটেড। মানে কম্পেনসেশন হয়েছে, কম্পেনসেশন হয়নি। কম্পেনসেশন হয়েছে এমন আবার দু ধরনের হতে পারে: পার্শিয়ালি কম্পেনসেটেড মানে কিছুটা ইমপ্রুভ করেছে কন্ডিশন, আর ফুলি কম্পেনসেটেড মানে পুরোপুরি কম্পেনসেটেড হয়ে গেছে। ঠিক আছে? আবার এর পরের স্টেপটা হচ্ছে, প্রথমে হয় পার্শিয়ালি কম্পেনসেশন, তারপর হয় ফুলি কম্পেনসেশন, এরপরে হয় কারেকশন। সুতরাং কারেকশনটা কিন্তু লাস্ট স্টেপ। কারেকশন যখন হয়ে যায় তখন সবগুলো প্যারামিটার নরমাল হয়ে যায়। ঠিক আছে? কিন্তু যখন কম্পেনসেশন হবে, ইভেন উইথ ফুললি কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস বা রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস বা রেসপিরেটরি অ্যালকালোসিস, যাই হোক, ইভেন উইথ ফুলি কম্পেনসেটেড স্টেট, সেখানে কিন্তু সব প্যারামিটার কিন্তু সমান হয় না, নরমাল হয় না। ঠিক আছে? কিছু না কিছু প্যারামিটার এদিক সেদিক থাকে। সুতরাং যতক্ষণ দেখবে তিনটা প্যারামিটার অর্থাৎ পিএইচ, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড বাইকার্বনেট আয়ন কনসেন্ট্রেশন নরমাল হয়নি, ততক্ষণ বুঝবে এটা কম্পেনসেশন, দিস ইজ নট কারেকশন। কারেকশন যখন হবে তখন সবকিছু নরমাল হয়ে যাবে। আমি কি ক্লিয়ার কিনা তোমাদের কাছে? বুঝতে পেরেছো? হ্যালো, এই তোমরা শুনছো না? জি স্যার। হ্যাঁ, তো কথা বলো। সবগুলোর বুঝতে পেরেছো? কম্পেনসেশন হলে তাকে কারেকশন বলবো। আমি কি বললাম আর তুমি কি বলছো? আমি বলছি সবগুলো প্যারামিটার যখন নরমাল হয়ে যাবে তখন সেটা আর কম্পেনসেশন থাকবে না, সেটাকে আমি কারেকশন বলবো। এখন বুঝেছো? হ্যাঁ। তাহলে কোনটা ভালো, কম্পেনসেশন ভালো না কারেকশন ভালো? কারেকশন। কারেকশন। ইয়েস, অফকোর্স কারেকশন। হ্যাঁ, তাহলে স্টেজটা হচ্ছে এরকম: প্রথমে পার্শিয়ালি কম্পেনসেশন হবে, এরপর ফুলি কম্পেনসেশন হবে, এরপর কারেকশন হয়ে যাবে। কারেকশন হতে একটু সময় লাগে। ঠিক আছে? কারেকশনটা হচ্ছে একদম লাস্ট স্টেপ। কারেকশন মানে আর কোনো সমস্যা নেই, সবকিছু নরমাল হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমি দেখি, এই যে এই বক্সটা দেয়া হয়েছে, ঠিক এই বক্সটা তোমাদের আঁকতে হবে। কোথায় আঁকতে হবে? তোমাদের পরীক্ষার খাতায় আঁকতে হবে। শো উইথ a diagram অথবা show in a table or in a tabulated format that changes in 4 types of acid base disorder. তাহলে 4 ধরনের অ্যাসিড বেস ডিসঅর্ডার অর সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডারে যে চেঞ্জ গুলো হয়, সে চেঞ্জ গুলো তুমি দেখাও। তখন তুমি এটা সুন্দর করে এঁকে দিলে। কিন্তু তোমরা অনেক সময় বাড়তি কথা লেখো, যে কথাগুলো ভালো দেখায় না এবং সুন্দর প্রেজেন্টেশন হয় না। ওখানে শুধু শুধু তুমি একটা হ্যান্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন লিখে দিচ্ছ, তারপর সেই হ্যান্ডারসন হ্যাসেলবাক ইকুয়েশন থেকে ওই যে দিস ইজ প্রপোর্শনেট টু দ্যাট, দিস ডিভাইডেড বাই দ্যাট, এই ধরনের কথা লিখছো, তারপর সেখান থেকে কি কি করে দেখাচ্ছ। আননেসেসারি, অল আননেসেসারি। আমাকে বলেছে যে কি চেঞ্জ হয় সে চেঞ্জ তুমি দেখাও, তা আমি চেঞ্জ সরাসরি লিখে দিলাম। আবার অনেকে এটাকে এইভাবে ট্যাবল না করে 1 2 3 4 এভাবে ভাগ করে করে লিখে, সেটা অ্যাকসেপ্টেবল, বাট দ্যাট ইজ নট আইডিয়াল, দ্যাট ইজ নট এ গুড প্রেজেন্টেশন। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। This is the very simplest way of presenting acid base disorder in a tabulated form. তাহলে এভাবে আঁকবে, এইভাবে আনসার করবে। তো এখন দেখো, আমি সবসময় বলেছি অ্যাসিড বেস ডিসঅর্ডার যখন অ্যানালাইসিস করবা তখন সবার প্রথমে কি দেখবে তুমি? সবার প্রথমে তুমি দেখবে
এটা কোন টাইপের অ্যাসিডোসিস কোন টাইপের অ্যালকালোসিস সেটা না, প্রথমে তুমি দেখবে এটা কি আসলে অ্যাসিডোসিস না আসলে এটা অ্যালকালোসিস। আমার কথা বুঝেছো? জি স্যার। হ্যাঁ, আমি কথা বলার পর, আমি কোয়েশ্চেন করার পর সরাসরি খুব তাড়াতাড়ি রেসপন্ড করবা। আচ্ছা, তাহলে আমার সবার প্রথমে দেখতে হবে আমাকে পিএইচ। পিএইচ যদি বেশি হয় তাহলে আমি ধরে নিব অ্যালকালোসিস, পিএইচ যদি কম হয় আমি ধরে নিব অ্যাসিডোসিস। এটা কোন লেভেলের অ্যাসিডোসিস, এটা কোন টাইপের অ্যাসিডোসিস, এটা কি ফুলি কম্পেনসেটেড নাকি পার্শিয়ালি কম্পেনসেটেড নাকি আনকম্পেনসেটেড, সেই চিন্তা আমার পরে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা যাচ্ছি। এই টেবলটা তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, তো একটু খেয়াল করলে দেখো যে মেটাবলিক অ্যাসিডোসিস যখন কম্পেনসেশন হবে, প্রাইমারি কজ কি? প্রাইমারি কজ হচ্ছে বাইকার্বনেট কমে গেল। যখন কম্পেনসেশন হবে তখন অন্য প্যারামিটার অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড সেটাও কিন্তু একই মুখী হবে। ওটা কমে গেছে বলে এটাও কমে যাবে, কারণ আমাকে রেশিওটা প্রপার রাখতে হবে। আমাকে কি করতে হবে? রেশিও, পিএইচটা কিন্তু আসলে একটা রেশিও পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড বাইকার্বনেট আয়ন, অথবা রেশিও বাইকার্বনেট আয়ন এন্ড পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। পিএইচটা কিন্তু একটা রেশিও, পিএইচ ইজ নট এ ফিক্সড ভ্যালু, পিএইচটা হচ্ছে একটা রেশিও। পিএইচ ডিপেন্ড করে both on partial pressure of carbon dioxide and bicarbonate ion concentration। তাহলে আমি যদি পিএইচটাকে 7.4 বা 7.35 থেকে 7.45 এর মধ্যে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা যদি কমে যায় আরো একটাকে কমিয়ে দিতে হবে। তাহলে কম্পেনসেশনের উদ্দেশ্য হচ্ছে একটা যখন কমে যাবে প্যারামিটার তখন অন্য প্যারামিটারটাকেও আমি কমিয়ে দিব, একটা যখন বেড়ে যাবে তখন আমি অন্য প্যারামিটারকেও বাড়িয়ে দিব। দেখো এই যে বাইকার্বনেট কমে গেছে তাই আমি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডকেও কমিয়ে দিলাম, এভাবে আমি কম্পেনসেশন করলাম। আবার মেটাবলিক অ্যালকালোসিস দেখো, বাইকার্বনেট বেড়ে গেছে তাই আমি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডকে বাড়িয়ে দিচ্ছি, মানে আমার বডি বাড়িয়ে দিচ্ছে, আমার কম্পেনসেটরি মেকানিজম বাড়িয়ে দিচ্ছে, তাহলে পিএইচ বাড়বে। আচ্ছা, রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়েছে, সেটাতে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, বেড়ে গেছে, আমাকে তাহলে বাইকার্বনেটটাকেও বাড়াতে হবে। রেসপিরেটরি অ্যালকালোসিস, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেছে। তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড মানে অ্যাসিড, কারণ কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের রিঅ্যাকশনের সাথে রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এখানে কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া মানে অ্যাসিড কমে যাওয়া। সুতরাং পার্শিয়াল প্রেসার অফ যখন কার্বন ডাইঅক্সাইড কমে যায় তখন রেসপিরেটরি অ্যালকালোসিস হয়। অ্যাসিড কমে গেলে তো অ্যালকালোসিস হবে। তখন আমাকে কি করতে হবে? কম্পেনসেটরি মেকানিজম উইল ডিক্রিজ বাইকার্বনেট। এটা কমে গেছে বলে এটাও কমে যাবে। অর্থাৎ এখানে তোমরা কি বুঝলে? কম্পেনসেশনে কি হয়? প্রাইমারি প্যারামিটার মানে প্রাইমারি চেঞ্জ, যেখানে যেই কারণে, যেটা হচ্ছে কারণ, আর কম্পেনসেশন হচ্ছে বাকি যে প্যারামিটারটা থাকে সেইটাতেও কম্পেনসেশন হয়, সেটা দিয়ে কম্পেনসেশন হয়। যদি চোখ কান খোলা রাখো, শোনো আমার কথা প্রপারলি, তাহলে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। মাথায় অন্য কিছু ঢুকিয়ে রাখলে বুঝতে পারবে না। আমি আবার বলছি, যেটা সমস্যা, যেই কারণে অ্যাসিডোসিস বা অ্যালকালোসিসটা হলো, সেটাকে আমি বলি প্রাইমারি চেঞ্জ, প্রাইমারি সমস্যা, প্রধান সমস্যা। আর যেখানে প্রধান সমস্যা সেটার চেঞ্জের মাধ্যমে কম্পেনসেশন হবে না, কম্পেনসেশন হবে আরেকটা যে প্যারামিটার আছে সেই প্যারামিটারের চেঞ্জের মাধ্যমে। সেই প্যারামিটারটা কি? এই যে এই কম্পেনসেশন যেভাবে হচ্ছে সেটা হচ্ছে আদার প্যারামিটার, সেখানে আমি চেঞ্জ করব। তাহলে এখানে কম্পেনসেশন কিভাবে হয়? প্রথম প্যারামিটারটা যেদিকে চেঞ্জ হয়েছে সেটা যদি বেড়ে যায়, কম্পেনসেটরি প্যারামিটারটাও বেড়ে যাবে। প্রথম প্যারামিটার যদি কমে যায় তাহলে কম্পেনসেটরি প্যারামিটারটাও কমে যাবে। দিস অর্থাৎ সেম ডিরেকশনে যাবে, সেম ডিরেকশন, বাড়লে বাড়বে কমলে কমবে, এটাকে বলা হয় কম্পেনসেশন। এইটুকু বুঝেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, খুবই ভালো, যদি বুঝে থাকো খুবই ভালো। এখানে আমরা স্পষ্ট দেখছি প্রাইমারি চেঞ্জটা যেটা হচ্ছে সেটাকে কম্পেনসেশন করার জন্য সেকেন্ডারি চেঞ্জ অর্থাৎ কম্পেনসেটরি চেঞ্জটাও একইমুখী হচ্ছে। এখন দেখো কম্পেনসেশন হয়ে গেল,
কম্পেনসেশন হয়ে গেল, ইভেন ধরো ফুলি কম্পেনসেশনই হয়ে গেল, অলমোস্ট ফুলি কম্পেনসেটেড, তার মানে কি? তার মানে হচ্ছে পিএইচ, পিএইচ না, বাইকার্বনেট এন্ড পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড একটা চেঞ্জ হয়ে পিএইচটাকে নরমাল করেছে। ধরো পিএইচ 7.4 বা 7.4 এর খুব কাছাকাছি এনেছে, কিন্তু তার মানে পিএইচ নরমাল, প্রায় নরমাল হয়ে গেছে, ঠিক আছে? পেয়েছো কথাটা? অর্থাৎ পিএইচ প্রায় নরমাল হয়ে গেছে। কিন্তু তুমি এখানে একটু দেখো তো, এই যে বাইকার্বনেট এন্ড পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, তুমি একটু খেয়াল করো তো, সেগুলো কি নরমাল আছে নাকি ইনক্রিজড বা ডিক্রিজড হয়ে আছে? বলো। ইনক্রিজ বা ডিক্রিজ। হ্যাঁ, ইনক্রিজড বা ডিক্রিজড হয়ে আছে। আমরা পিএইচ এর দিকে তাকাচ্ছি না, আমরা ধরে নিলাম পিএইচটা একদম পুরোপুরি নরমাল হয়ে গেছে, কিন্তু বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড দেখো, তারা হয় ইনক্রিজড হয়ে আছে না হয় ডিক্রিজড হয়ে আছে। তো তখন তাহলে তুমি কি বলতে পারবে সবকিছু ঠিক হয়ে গেছে? বলতে পারবে? No, না, sir. তাহলে আমি বলবো এই স্টেটটাকে ফুলি কম্পেনসেটেড, কিন্তু এটাকে আমি কারেকশন বলতে পারবো না। এখন ব্যাপারটা বুঝেছো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কম্পেনসেশন এন্ড কারেকশন? কম্পেনসেশন মানে পিএইচটা, শুধুমাত্র পিএইচটা ঠিক হলো, বাকিগুলো এখনো অ্যাবনরমাল, কম আছে বা বেশি আছে, ঠিক আছে? কিন্তু যখন কারেকশন হবে, পিএইচ তো নরমাল হবেই, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডও নরমাল হবে, বাইকার্বনেটও নরমাল হবে। এখন বুঝেছো? Yes, sir. Yes, sir. হ্যাঁ, তাহলে ফুলি কম্পেনসেশন মানে হচ্ছে পিএইচ একদম নরমাল হয়ে যাওয়া বা একদম বেশ নরমাল হয়ে যাওয়া, আর পার্শিয়াল কম্পেনসেশন হচ্ছে পিএইচ নরমালের কাছাকাছি যাওয়া। কিন্তু কম্পেনসেশন যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি বুঝবে যে অন্য প্যারামিটার গুলো এখনো অ্যাবনরমাল, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড বাইকার্বনেট আয়ন এখনো অ্যাবনরমাল। কিন্তু যখন কারেকশন হবে, তাহলে তুমি দেখবে যখন পিএইচও নরমাল হয়ে গেছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডও নরমাল রেঞ্জে চলে এসেছে, বাইকার্বনেট আয়নও নরমাল রেঞ্জে চলে এসেছে, তখন তুমি বলবে দিস ইজ ফুলি কারেক্টেড, দিস ইজ ফুলি কারেক্টেড, আর কোনো সমস্যা নেই, এখন পেশেন্টকে আমি সুস্থ বলতে পারি। যাক, তাহলে আমরা বুঝে গেলাম। এখন আমি একটা ফ্লো চার্ট দেখাচ্ছি কিভাবে আমি বুঝবো হাউ টু diagnose or how to get into a simple decision of simple acid base disorder. দেখো, চেক ফার্স্টে, সবার প্রথমে আমি বলেছি আমি কি চেক করব, আমি চেক করব পিএইচ। আমি প্রথমে চিন্তা করব এটা কি অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, আমি সবার প্রথমে চিন্তা করব পিএইচ, অন্য কিছু না। কোন টাইপের সেই কথায় আমি পরে যাব। তাহলে পিএইচ যদি আমি দেখি লো, তাহলে আমি ধরে নিব সেটা অ্যাসিডোসিস অর অ্যাসিডেমিয়া। অনেক অ্যাসিডেমিয়া বলে, অ্যাসিডেমিয়া কথাটা একটু কম চলে, কিছু কিছু বইয়ে অ্যাসিডেমিয়া কথাটা বলা হয়। আর যখন পিএইচ 7.45 এর বেশি হয়ে যাবে, তখন আমি বলবো অ্যালকালোসিস। খবরদার কেউ কিন্তু এই কথাটা বলবে না যে পিএইচ 7 এর নিচে নেমে গেলে তাকে অ্যাসিডোসিস বলা হয়, এই কথাটা অনেকে বলে, এই কথাটা ভুল। আমাদের জন্য আইডিয়াল পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। আমি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কথা বলছি না, আমি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি না, আমি কিন্তু পানির নর্মাল পিএইচ নিউট্রাল 7 সেটা নিয়ে চিন্তা করছি না, আমি চিন্তা করছি আমার হিউম্যান বডি নিয়ে। আমার হিউম্যান বডির জন্য আইডিয়াল পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এটা আবার কোথাকার পিএইচ? দিস ইজ নট ভেনাস ব্লাডের পিএইচ, দিস ইজ দ্য পিএইচ অফ আর্টারিয়াল ব্লাড। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য পিএইচ অফ আর্টারিয়াল ব্লাড। পিএইচ সবসময় দেখা হয় আর্টারিয়াল ব্লাডে, ভেনাস ব্লাডের পিএইচ আমি দেখতে পারি, বাট দ্যাট ইজ নট আইডিয়াল। ভেনাস ব্লাডের পিএইচ একটু কম হবে, ভেনাস ব্লাড একটু অ্যাসিডিক। আচ্ছা, তাহলে যদি দেখি লেস দেন 7.35 দ্যাট ইজ অ্যাসিডোসিস, যদি দেখি মোর দেন 7.45 তাহলে এটা অ্যালকালোসিস। আবার আরেকটা কথা, এখানে মাঝখানে দেয়া হয়েছে নরমাল, পিএইচ নরমাল হতে পারে, এটার কজ হতে পারে ওর কোনো অ্যাসিড বেস ডিসঅর্ডারই নেই, নো অ্যাসিড বেস ডিসঅর্ডার, অর ইট মে বি মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। অর্থাৎ ধরো একদিকে হয়েছে অ্যাসিডোসিস
আরেকদিকে হয়েছে অ্যালকালোসিস। অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস পরস্পরকে নিউট্রালাইজ করে দিচ্ছে। তাহলে আমি বলতে পারবো না যে পেশেন্টটা সুস্থ আছে, পেশেন্টটা কিন্তু আসলে অসুস্থ, কিন্তু পিএইচ দেখে আমি কিছুই বুঝতে পারবো না যে পেশেন্টটার মধ্যে অ্যাসিডোসিস হয়েছে না অ্যালকালোসিস হয়েছে, কারণ পিএইচটা নরমাল থাকবে। ব্যাপারটা বুঝেছো? ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, তো অত জটিলতায় আমরা যাব না, যেহেতু তোমরা তোমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আসছো, তোমাদের অত জটিলতায় যাওয়া দরকার নেই। তাহলে নর্মাল কথাটা এমনি এমনি জেনে রাখো। এমনি জেনে রাখো যে নর্মাল মানে যে সবকিছু নর্মাল তা নাও হতে পারে। এটা জেনে রাখো। তো তোমরা এটা না জানলেও আপাতত মুখস্থ না করলেও বা পরীক্ষায় না লিখলেও হবে, তোমরা শুধু ওইটা করো। পাশে বাম পাশে যেটা আছে লেস দেন 7.35 হলে সেটা অ্যাসিডোসিস, মোর দেন 7.45 হলে সেটা অ্যালকালোসিস। আচ্ছা, স্যার দুইটা এখন একসাথে হতে তুমি পারে? হ্যাঁ, অ্যাসিডোসিস অ্যালকালোসিস একসাথেও হতে পারে, সেটাকে আমরা বলি মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার, এবং এটা খুব পাজলিং, ক্লিনিশিয়ানের জন্য খুব পাজলিং, এবং অনেক অনেক বিষয়ে অনেক। সুতরাং তুমি শুধু ল্যাবরেটরি প্যারামিটার দেখে বুঝতে পারবে না, অনেক সময় বোঝা যায় না যে এটা কি অ্যাসিড, এটা কি নর্মাল পেশেন্ট নাকি এটা অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে, মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে। তো এর জন্য তোমাকে মানে ইনভেস্টিগেশন করে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসও করতে হবে, অন্য কিছু দেখতে হবে, যেমন সেরাম লেকটেট দেখতে হবে তোমাকে, সেরাম আদার বাইকার্বনেট দেখতে হবে, আদার জিনিস দেখতে হবে, আদার প্যারামিটার দেখতে হবে। হ্যাঁ, তো ওই গ্লুকোজ দেখতে হবে, কিটোন দেখতে হবে, আবার ইউরিনে কিটোন ইউরিয়া হচ্ছে কিনা তা দেখতে হবে, অনেক কিছু দেখতে হবে। অত সহজ না, ডাক্তারি করা অত সহজ না, ঠিক আছে? স্যার এবং হ্যাঁ বলো। স্যার যদি একদিকে একদিকে অ্যাসিডোসিসও হয়, অন্যদিকে স্যার অ্যালকালোসিস হয়, তখন স্যার দুইটা নিউট্রালাইজ হয়ে যাবে, তো তখন স্যার কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, কারণ স্যার প্রবলেম হবে। তোমার শুধু স্যার তখন পিএইচ, তুমি ভাবছো যে প্রবলেম হবে না, প্রবলেম হবে। কেন জানো? কারণ হচ্ছে পিএইচটা নরমাল হচ্ছে, শুধু পিএইচ নরমাল হলে তো হবে না, পিএইচটা নিউট্রালাইজ পরস্পরকে ক্যান্সেল করে দিয়ে একদিকে যাচ্ছে বাড়াতে, একদিকে যাচ্ছে কমাতে, কিন্তু তার অন্য প্রবলেম হবে। পিএইচ নরমাল হওয়া মানে তো পেশেন্ট সুস্থ হয়ে যাওয়া না, পেশেন্ট সুস্থ হওয়া মানে হচ্ছে তার পিএইচ নরমাল হতে হবে, তার বাইকার্বনেট নরমাল হতে হবে, তার পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড নরমাল হতে হবে, এবং তার প্রত্যেকটা সিস্টেম ভালো কাজ করতে হবে। তার রেসপিরেটরি সিস্টেম যেমন ভালো কাজ করতে হবে, তার কিডনি সিস্টেম ভালো কাজ করতে হবে, তার হার্ট ভালো কাজ করতে হবে। সো তার মধ্যে সিমটম থাকবে। কিন্তু তুমি যদি শুধু ইনভেস্টিগেশন করে দেখো, শুধু এবিজি করে দেখো বা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে দেখো, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে পেশেন্টের সমস্যা আছে। তাহলে তোমাকে দুটো কাজ করতে হবে, এক তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে, আরেক হচ্ছে তোমাকে পেশেন্টের সাইন সিমটম দেখতে হবে। পেশেন্ট কি কমপ্লেন করছে, পেশেন্টের কি ভমিটিং হচ্ছে কিনা, পেশেন্টের কি রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিনা। হ্যাঁ, এবং অন্য আরো প্যারামিটার দেখতে হবে, অ্যাসোসিয়েটেড প্যারামিটার, যেমন বললাম সুগার দেখতে হবে, ল্যাকটেট দেখতে হবে, পাইরুভেট দেখতে হবে, অ্যামোনিয়া দেখতে হবে, অনেক কিছু দেখতে হয়। তো এভাবে আমরা, সুতরাং যে কোনো ডায়াগনোসিস, আমি একটা ইনভেস্টিগেশন করলাম, ওখানে অ্যাবনর্মাল পেলাম, বলে দিলাম যে হ্যাঁ এটা হয়েছে, দ্যাট ইজ নট লাইক দ্যাট। আমাকে সব সময় এটাকে বলে ক্লিনিক্যালি কোরিলেট করা। তুমি ইনভেস্টিগেশনের সাথে কোরিলেট করবে পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন, আবার পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশনের সাথে কোরিলেট করবে ইনভেস্টিগেশনের রেজাল্ট। তাহলে এই কথাটা সারা জীবন মনে রাখবে যে শুধুমাত্র ইনভেস্টিগেশন রিপোর্ট দিয়ে আমি একজন পেশেন্টের ডায়াগনোসিস করতে পারবো না, এবং আজকের যুগে শুধুমাত্র ক্লিনিক্যাল সাইন সিমটম দিয়ে আমি ইনভেস্টিগেশন একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো না উইদাউট ইনভেস্টিগেশন। তাহলে আমাকে দুটোরই হেল্প নিতে হবে। ব্যাপারটা বুঝেছো? দিস ইজ দ্য মোদ্দা কথা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের মনে হয় একটু পরে কেটে যাবে, তাহলে আমি তাড়াতাড়ি একটু বলে ফেলি। তাহলে দেখো, যদি অ্যাসিডোসিস হয় আমি প্রথমে দেখব এটা বাইকার্বনেট বেশি না বাইকার্বনেট কম। যদি বাইকার্বনেট কম হয় আমি ধরে নেব ইট ইজ, বাইকার্বনেট মানেই তো মেটাবলিক বেস, আসলে বাইকার্বনেট কমে যাওয়া মানে মেটাবলিক অ্যাসিডোসিস হওয়া। তাহলে বাইকার্বনেট কমে গেল মেটাবলিক অ্যাসিডোসিস, বাইকার্বনেট বেড়ে গেল তাহলে সেটা হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস। পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড
বেড়ে গেল রেসপিরেটরি অ্যাসিডোসিস, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেল রেসপিরেটরি অ্যালকালোসিস। তাহলে একটা কথা মনে রাখবে, বাইকার্বনেট মানে মেটাবলিক, বাইকার্বনেট মানে মেটাবলিক, আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের চেঞ্জ মানে রেসপিরেটরি, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের চেঞ্জ মানে রেসপিরেটরি। এই কথাটা মনে রাখলে সহজ। তো এরপর সুন্দর একটা স্টেপস আছে, হ্যাঁ, এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডার বলছো স্যার, হয়তো বলতে পারো তোমরা স্যার এত কথা কেন বলছেন, হ্যাঁ এত 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 জানার কি দরকার? আমি কিন্তু কঠিন কথা বলছি না, সহজ ভাবে আস্তে আস্তে প্রোগ্রেস করছি। জানার দরকার হচ্ছে কারণ অ্যাসিড বেস ডিসঅর্ডার তোমরা ফ্রিকুয়েন্টলি ক্লিনিক্যাল লাইফে তোমরা এনকাউন্টার করবা, তোমরা ঘন ঘন পাবা। এমন কোন হসপিটালাইজড পেশেন্ট নেই যাদের অ্যাসিড বেস ডিসঅর্ডার কোনো না কোনো রকমের হচ্ছে না। প্রত্যেক পেশেন্টের অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে। ভার্চুয়ালি 90% পেশেন্টের অ্যাসিড বেস ডিসঅর্ডার থাকে। তো সেটাকে তোমাকে প্রপারলি ডায়াগনোসিস করতে হবে। তো দেখো এখানে 7টা স্টেপস দেওয়া হয়েছে। সবগুলো স্টেপস যদি মনেও রাখতে না পারো সমস্যা নেই, তবে যতটুকু পারো মনে রাখার চেষ্টা করো। যেমন স্টেপ 1 যেটা বলা হচ্ছে, প্রথমে আমি পিএইচ দেখবো, পিএইচ কম হলে অ্যাসিডোসিস, পিএইচ বেশি হলে অ্যালকালোসিস। স্টেপ 2 বাইকার্বনেট দেখবো, বাইকার্বনেট কম হলে মেটাবলিক অ্যাসিডোসিস, বাইকার্বনেট বেশি হলে রেসপিরেটরি অ্যালকালোসিস। থার্ড যে কম্পোনেন্টটা আমি দেখবো সেটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। নাম্বার 3, স্টেপ 3 পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড নরমাল ভ্যালুটা মুখস্থ রাখবে, এই যে আমি পাশে লিখে দিয়েছি। আচ্ছা, বেড়ে গেলে রেসপিরেটরি অ্যাসিডোসিস, কমে গেলে রেসপিরেটরি অ্যালকালোসিস। স্টেপ 3 পর্যন্ত ঠিক আছে। এখন স্টেপ 4 এ গিয়ে দেখো অ্যাসেস দ্য কম্পেনসেটরি রেসপন্স। তাহলে আমরা বলেছি কম্পেনসেশন কিভাবে হয়, প্রথম প্যারামিটার যদি কমে যায় তাহলে পরের প্যারামিটারও কমে যায়, প্রথম প্যারামিটার যদি বেড়ে যায় পরের প্যারামিটারও বেড়ে যায়। তাহলে তুমি এখন অ্যাসেস করো যে কম্পেনসেশন হয়েছে কিনা, হলে কতটুকু হয়েছে, পার্শিয়াল না ফুল। ঠিক আছে, তারপর অ্যাসেস দ্য অ্যানায়ন গ্যাপ। কেন অ্যানায়ন গ্যাপ আমি দেখবো, কারণ অ্যানায়ন গ্যাপ দেখে আমি অ্যাসিডোসিস কে দুভাগে ভাগ করতে পারি, নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। আবার বলছি, মেটাবলিক অ্যাসিডোসিস কে আমরা দুভাগে ভাগ করি, একটাতে অ্যানায়ন গ্যাপ নরমাল থাকে, আরেকটাতে অ্যানায়ন গ্যাপ বেড়ে যায়, অর্থাৎ ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। দুটোর এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো পড়ে নিও, আমার এই নোটাই হয়তো আছে। ঠিক আছে, তাহলে অ্যানায়ন গ্যাপ দেখার উদ্দেশ্য হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস কে ক্লাসিফাই করা, ফার্দার ক্লাসিফাই করা। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসেস দ্য চেঞ্জ। এই জিনিসটা একটু কঠিন আছে। অ্যাসেস দ্য চেঞ্জ মানে এখানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড প্রতি ইউনিট চেঞ্জের জন্য বাইকার্বনেটের কত ইউনিট চেঞ্জ হবে, অথবা বাইকার্বনেটের কত ইউনিট 1 ইউনিট চেঞ্জের জন্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের কত ইউনিট চেঞ্জ হচ্ছে। মানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এর জন্য চেঞ্জের জন্য কম্পেনসেশন যে হচ্ছে বাইকার্বনেট দিয়ে সেটা কতটুকু হচ্ছে, বা